নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে রবীন্দ্রনাথ মৈত্রের লেখা শেষ পৃষ্ঠা। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। ঠিক মনে পড়িতেছে না, তবে সেদিন বোধহয় প্রাতঃকালে সদর দরজা খুলিয়াই প্রথমে পাশের বাড়ির ভৃত্য গোপীবল্লভের মুখ দেখিয়াছিলাম। যেহেতু জানিতাম গোপীবল্লভ প্রেমিক, সে প্রত্যহ রাত্রি 12টার পর তাহার ডিউটির শেষ কাজ প্রভুর পদতলে সুরসুরি দিয়া ঘুম পাড়াইয়া গলির মোড়ে পোড়ো বাড়িটার রোয়াকে বসিয়াই ভৈরবীতে গান ধরিত। প্রেমের তরে পাগল হলাম আমি বৈরাগী। সম্ভবত তাহাই হইবে, কারণ অনুরূপ কোনো হেতু না থাকিলে সেদিনকার 4টি প্রহরেই প্রেম সম্বন্ধীয় ব্যাপার লইয়া বিব্রত হইতে হইত না। প্রথম প্রহরে বন্ধু যামিনীর পত্র পাইলাম। তাহার স্ত্রীকে 2-1 দিনের মধ্যেই আনিতে হইবে, কেননা পৌষ মাসে যাত্রা নাই, অথচ মাঘ পর্যন্ত অপেক্ষা করিতে সে পারে না। কপি ও মটরশুটির স্বাদ ততদিন খারাপ হইয়া যাইবে, তাহা ব্যতীত যাক, সে কথায় আবশ্যক নাই। মোট কথা টাকা চাই। স্ত্রীকে আনিবার খরচ অন্তত 50 টাকা তার করিয়া পাঠাইতে হইবে। প্রয়োজন অত্যন্ত গুরুতর বুঝিয়া তাড়াতাড়ি নিজেই ডাকঘরের দিকে চলিলাম। মোড় ফিরিতেই এক রিকশাওয়ালার সহিত ধাক্কা লাগিল। বিনা বাক্যে ভূতলস্থ হইলাম। জুতার ফিতা ও পায়ের চামড়া কিঞ্চিত পরিমাণ ছিঁড়িয়া গেল। দ্বিপ্রহরে টেলিফোন যোগে দীপশিখা পত্রিকার সম্পাদিকার আদেশ আসিল তাহার পত্রিকার জন্য একটি প্রেমের কবিতা দিতে হইবে। দক্ষিণের জানালা খুলিয়া দিয়া গুটি কয়েক ফুটন্ত ফুলের গাছের টব বারান্দায় সাজাইয়া সেই দিকে চাহিয়া কলম কামড়াইতে লাগিলাম। মন কিছুতেই রসস্থ হইল না। অনেকক্ষণ বৃথা চেষ্টা করিয়া অবশেষে রাগিয়া লিখিলাম, জনমবধি প্রেম সাথে যার অহিনকুলের সখ্য, তার কাছে খোঁজো প্রেমের কবিতা, ধর্মতলায় মোক্ষ। তৃতীয় চরণে লেখনী ক্ষেপ করিব, এমন সময় আঙিনায় সশব্দ পদক্ষেপ। তাহার পরেই আহ্বান। বারান্দায় দাঁড়াইয়া দেখি পাড়ার ইয়ং মেন্স ক্লাসিকো রোম্যান্টিক ডিবেটিং ক্লাবের যুগল সেক্রেটারি কানাই ও শশধর। বসিতে বলিলেই বক্তৃতা শুনিতে হইবে ভয়ে বারান্দা হইতেই প্রশ্ন করিলাম, অকস্মাৎ? কানাই কহিল, জটিল সমস্যা, মীমাংসার জন্য এসেছি। সপ্তাহে 2-3 বার ইহাদের সমস্যা উপস্থিত হইত এবং তাহার অনিবার্য ফলস্বরূপ আমাকে নূতন করিয়া প্রতি সপ্তাহে হোম লাইব্রেরির বহিগুলি গুছাইতে হইত। কাজেই সমস্যার কথা শুনিয়া কিঞ্চিত বিমর্ষ হইলাম। সভয়ে প্রশ্ন করিলাম, কি রকম সমস্যা, রাজনৈতিক? কানাই কহিল, প্রেম নৈতিক। বাঁচিয়া গেলাম। প্রেম সম্বন্ধে আমি বিশেষজ্ঞ নই, এ বিষয়ে কোনো গ্রন্থও আমার ছিল না। কাজেই সাহস করিয়া কহিলাম, বেশ, বলো। কানাই কহিল, প্রেম আছে কি না, যদি থাকে তবে তাহার পাত্রাপাত্র আছে কি না, প্রেমের মেয়াদ কতদিন, অর্থাৎ। বুঝিলাম প্রশ্ন অনেক দূর গড়াইবে, কাজেই আবার বাধা দিয়া কহিলাম, এর মধ্যে সমস্যা কোথায়? সোজা ভবকান্তদার ওখানে গিয়ে তাকে জিজ্ঞেস করো। কানাই কহিল, দেখুন, কাল আমাদের ডিবেট। কহিলাম, বেশ তো, প্রেম সম্বন্ধে ভবকান্তদার মতো অথরিটি এ পাড়ায় নেই। কানাই কহিল, সে কথা জানি, কিন্তু তিনি যে কথা বলেন না মোটেই। কহিলাম, কথা আদায় করা শিখতে হয়। এখন যাও, সন্ধ্যার পর একসঙ্গে সেখানে গিয়ে বসা যাবে। প্রশ্নগুলো লিখে নিয়ে যেও। কানাই ও শশধর চলিয়া গেল। সন্ধ্যার পর শশধর আর কানাইকে সঙ্গে লইয়া
ভবকান্তদার বাড়ির বৈঠকখানায় দরজায় দাঁড়াইয়া কড়া নাড়িলাম। আহ্বান আসিল, এসো ভিতরে। ঘরে ঢুকিলাম। ভবকান্তদা একখানি ইজি চেয়ারে লম্বমান হইয়া শটকার নল মুখে দিয়া ঝিমাইতেছিলেন। চোখ মেলিয়া আমার দিকে চাহিয়া কহিলেন, অকস্মাৎ? কহিলাম, প্রয়োজন অকস্মাৎ উপস্থিত বলেই। ভবকান্তদা সোজা হইয়া বসিয়া কহিলেন, বিশেষ জরুরি দরকার না হয় যদি, তবে বলো, বিন্দিকে ডাকি চা নিয়ে আসুক। কানাই ও শশধর সমস্বরে কহিল, সেসব হাঙ্গামে কাজ নেই, আমরা গুটি কয়েক প্রশ্ন নিয়ে এসেছি, জবাব নিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে। ভবকান্তদা আবার ইজি চেয়ারে লম্বমান হইয়া আমার দিকে চাহিয়া কহিলেন, এ সময়টা ঠিক প্রশ্নের জবাব দেবার মতো নয়, স্বপ্ন দেখবার সময় এটা। আমি কহিলাম, আপনাকে অসময়ে বিরক্ত করতে বাধ্য হলাম এই জন্য যে ছেলেদের কাল সভা, তাতে প্রেম সম্বন্ধে কতকগুলি জটিল তত্ত্বের আলোচনা হবে। কতকগুলি বিষয়ে আপনার অভিমত জানা দরকার, কারণ বলিয়াই ইতস্তত করিতে লাগিলাম। ভবকান্তদা বলিলেন, কারণ তোমাদের সকলেরই বিশ্বাস প্রেম সম্বন্ধে আমি একজন বিশেষজ্ঞ, আর শুধু তোমরা নও, অনুকূল ঠাকুরদা শুধু তাই বিশ্বাস করেন। সেদিন ঠান্দির সঙ্গে ঝগড়া করে, যাকগে, প্রশ্নগুলো কি বলো শুনি। শশধর একখানি কাগজ তাহার হাতে তুলিয়া দিল। ভবকান্তদা পড়িয়া বলিলেন, প্রশ্নগুলি একটুও জটিল নয়, কিন্তু তোমরা ছেলে মানুষ, এ নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? শশধর কহিল, তা নইলে ডিবেটিং ক্লাবটা উঠে যায়, একটা সাবজেক্ট তো চাই। পলিটিক্স করবার জো নেই, অর্ডিন্যান্স, লাঠি কুস্তি ছোড়াছুড়ি খেলা, অথবা সে সম্বন্ধে আলোচনা করা সিআইডি। অস্পৃশ্যতা আর শাস্ত্র নিয়ে কথা কইতে গেলে সংস্কৃত জানা দরকার। কাজেই ভবকান্তদা মুখের উপর কাগজখানি চাপিয়া অর্ধ শয়ান অবস্থায় চুপ করিয়াছিলেন। শশধরের কথা শুনিয়া উঠে বসিয়া বলিলেন, কিন্তু আর কিছু করবার নেই বলে প্রেম নিয়ে ঘাঁটাঘাঁটি করবে? প্রেম জিনিসটা তো তত সহজ নয়, এত বড় একটা সার্বজনীন ব্যাপার। শশধর বাধা দিয়া কহিল, একটু অপেক্ষা করুন, আমরা নোট করে নিচ্ছি। কানাই। কানাই নোটবুক বাহির করিল। আমি জিজ্ঞাসা করিলাম, ভবকান্তদার মতে তাহলে কি? ভবকান্তদা কহিলেন, প্রেম আছে, তবে তা একটা নেশা মাত্র, গাঁজা, আফিম, চরস প্রভৃতির একটা মোলায়েম ধরনের রকম ফের। উক্ত বস্তুগুলির মতো প্রেম সেবনেও মত্ততা জন্মে, এবং ছ্যাঁকড়া গাড়ির ঘোড়াকে উচ্চশ্রবা, বস্তির খোলার ঘরকে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং নর্দমাকে মা ভাগীরথী বলে মনে হয়। বলিয়াই ভবকান্তদা পুনরায় ইজি চেয়ারে লম্বমান হইলেন। বুঝিলাম ভবকান্তদা আর কিছু বলিতে নারাজ। শশধর আমার মুখের দিকে হতাশ হইয়া চাহিল। তাহার কথার প্রতিবাদ না করিলে ভবকান্তদার নিকট হইতে কথা আদায় করা যায় না, তাহা জানিতাম। কাজেই শশধরের অভিপ্রায় সিদ্ধির জন্য কহিলাম, বললেন ভবকান্তদা, আমরাও শুনলাম, কিন্তু বিশ্বাস করতে পারছি নে। বটে, বলিয়া ভবকান্তদা পুনরায় সোজা হইয়া কহিলেন, তাহলে প্রেমের সঙ্গে পরিচয় হয়নি তোমার। পদার্থটার প্রথম আক্রমণ যে কি ভীষণ, এবং তার অনিবার্য ফল মত্ততা যে কি পরিমাণ মারাত্মক, তা যদি জানতে, তাহলে ছেলে মানুষের মতো আমার কথায় অবিশ্বাস করতে না। তাহলে শুনবে? অভিপ্রায় সিদ্ধ হইল। কানাই ও শশধর সমস্বরে সাগ্রহে কহিয়া উঠিল, বলুন। ভবকান্তদা কহিলেন, ছেলে মানুষ তোমরা, শোনা উচিত নয়, তবু শোনো, একটা থিওরির ভাষ্য হিসাবে শুনে যাও। তাহার পর আমার দিকে ফিরিয়া কহিলেন, আমাদের ওই 7 নম্বরের বাড়িটা দেখেছ তো?
যার ছাতের প্রাচীর নেই, গলির শেষ বাড়িটা। সকলেই সম্মতিসূচক ইঙ্গিত করিলাম। ভবকান্তদা কহিলেন, বেশ, শোনো তবে, বছর 20 আগেকার কথা বলছি। বাবার মা উভয়েই তখন সাংসারিক ঝঞ্ঝাটে ইস্তফা দিয়ে কাশিবাস করছেন। আমি একা কলকাতায় ঠাকুর চাকর নিয়ে সংসার পেতে বসে আছি। তোমার প্রথম বৌদিদি আসি আসি করছেন, ফেল করবার ভয়ে যথাবিধি তাকে আনতে পারছি নে। বৈশাখ মাসের প্রতীক্ষায় আছি। ঠিক প্রতীক্ষা বলা চলে না, বিয়ে করবার ইচ্ছেও বড় ছিল না। ছাদের চিলেকোঠায় বসে অভিজ্ঞান, ম্যাকবেথ আর প্যারাডাইজ লস্ট নিয়ে দিন কাটাই। ওই রকম জীবনই অভ্যাস হয়ে গিয়েছে তখন। আর একটা নতুন লোক এসে খবরদারি করবে, এ কল্পনাটা সহ্য করতে পারছি নে। সেদিন সকালবেলা চাকর বাইরের ঘরে ডেকে নিয়ে এলো। বাড়ি ভাড়া করতে লোক এসেছে। বাড়িটা খালি ছিল। বাইরের ঘরে চেয়ারে একটি ভদ্রলোক বসেছিলেন। বাড়িটা তারই দরকার। জিজ্ঞাসা করলাম, পরিবার নিয়ে থাকবেন না মেষ? ভদ্রলোক অত্যন্ত বিনীতভাবে বললেন, পরিবার বিশেষ নেই। আমি, আমার ছোট বোন, আমরা। বাধা দিয়ে বললাম, কতদিন থাকবেন? ভদ্রলোক বললেন, বরাবরই থাকবার ইচ্ছে। ভাড়া 30 টাকা। ভদ্রলোক পকেট থেকে 10 টাকার 3খানা নোট বের করে টেবিলের ওপর রেখে বললেন, মণিমোহন চৌধুরীর নামে জমা করে নিন, পরশু আসবো আমরা। 7 নম্বরের বাড়ির ভাড়াটেরা পরশু এলেন কি 3 দিন পরে এলেন সে খবর রাখিনি। একদিন ছাতে উঠে ঘুরে বেড়াচ্ছি, অকস্মাৎ গানের আওয়াজ শুনে 7 নম্বরের ছাতের দিকে নজর পড়ল। 3 ফিট উঁচু ছাতের প্রাচীর, কিছু দেখতে পেলাম না, কিন্তু মনে হলো যে গান গাইছে সে স্ত্রীলোক এবং সুন্দরী। এবার আমি বাধা দিয়া কহিলাম, হঠাৎ এরকম অনুমানের হেতু কি ভবকান্তদা? ভবকান্তদা উত্তেজিত হইয়া কহিলেন, মৃত্যুর কোনো হেতু নেই, শুনে যাও। সেরকম আশ্চর্য সুর আমি জীবনে শুনিনি। একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। ক্রমে গান শেষ হয়ে গেল, কিন্তু নড়তে আমি পারলাম না। 7 নম্বরের ছাতের দিকে হাঁ করে চেয়ে রইলাম। মিনিট 5 পর দেখলাম একটি মাথা, আর তাতে একরাশ কোঁকড়ানো চুল। তার কিছুক্ষণ পরেই মাথাটি মুখ শুদ্ধ দেখলাম। সুরের মতো রূপও তার আশ্চর্য, বর্ণনা করব না। মাথার মালিক পায়ের আঙুলে ভর দিয়ে প্রাচীরের উপর ঝুঁকে পড়ে আমাদের ছাতের দিকে চাইলেন। বেশি দূর তো নয়, মাঝে কাটাখানেক জমি, নেপাল ধোপার খোলার ঘর 2খানা ছিল। দুজনে চোখাচোখি হলো। আমি লজ্জায় মুখ ফেরালাম এবং আর চোখে একবার দেখলাম। ওছাতে লজ্জার বালাই নেই মোটে। তখন সাহস হলো, ছাতের ধারে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমরা নতুন এলে বুঝি? নাম কি তোমার? অতি স্নিগ্ধ কণ্ঠে জবাব এলো, নলিনী। আর কিছু জিজ্ঞাসা করতে সাহস হলো না। কি যেন একটা বলে ঘরে এসে ম্যাকবেথ খুলে বসলাম, কিন্তু এক ছত্র পড়তে ইচ্ছে হলো না। কোঁকড়ানো চুলওয়ালা মাথা আর একখানি চমৎকার সুন্দর মুখ মনে পড়ে যেতে লাগলো। এই সময় দেখিলাম কানাই মুচকি হাসিয়া শশধরকে চিমটি কাটিতেছে। ক্রুদ্ধ দৃষ্টিতে কানাইয়ের দিকে চাহিলাম। সে গম্ভীর হইয়া বসিল। ভবকান্তদা ইতিমধ্যে একটি চুরুটে অগ্নিসংযোগে ব্যস্ত ছিলেন। চুরুটে একটি টান দিয়া নাক দিয়া ধোঁয়া ছাড়িতে ছাড়িতে বলিলেন, পরিচয় হতে দেরি হলো না। পরদিন বিকেলে বৈঠকখানায় বসে আছি, দেখলাম সেলার স্যুট পরে বছর 16 বয়সের একটি ছেলে বই হাতে করে আসছে, সম্ভবত স্কুল থেকে। জানালা দিয়ে দেখেই চমকে উঠলাম। মাথায় স্ট্র হ্যাট, চুল দেখা যাচ্ছিল না, কিন্তু মুখখানা অবিকল সেই নলিনীর মতো। তাকে ডাকলাম।
ঘরে এসে ঢুকতেই তাকে কাছে টেনে নিয়ে জিজ্ঞেস করলাম, তুমি আমাদের 7 নম্বরের বাড়িতে থাকো বুঝি? ছেলেটি বেশ সপ্রতিভভাবে বলল, হ্যাঁ, কেন বলুন তো? একটু হেসে বললাম, ছাতে যিনি গান করেন তিনি। প্রশ্নটা সমাপ্ত করতে লজ্জা হলো। ছেলেটিরও দেখলাম মুখ লাল হয়ে উঠেছে। বললেন, দিদি, আমরা যমজ। একটু সাহস করেই বললাম, তোমার দিদিকে বলো তার গান আমার খুব ভালো লাগে। ছেলেটি মুখ নিচু করে হেসে বলল, আচ্ছা। গান শোনার পর গল্পগুজব, তারপর আমার প্রেম নিবেদন এবং নলিনীর কৌতুকহাস্য সহকারে সে প্রেম গ্রহণ ইত্যাদি আনুষঙ্গিক ব্যাপার সপ্তাহখানেকের মধ্যে ঘটল। দুপুরবেলা নলিনীর সঙ্গে দেখা হতো না। সে বলেছিল তার কোন মাসি নাকি আছেন। তিনি প্রাতে এসে রান্নাবান্না শেষ করে সারা দুপুর বাড়িতে কাটিয়ে সন্ধ্যায় চলে যান। কাজেই দুপুরবেলা সে ছাতে আসতে পারে না। এক সন্ধ্যাকাল ছাড়া আর দুজনার দেখা হবার উপায় নেই। কাজেই প্রাতঃকাল থেকে আরম্ভ করে সমস্ত দিনটা দীর্ঘকালের রোগী যেমন অন্নপথ্যের দিনের জন্য প্রতীক্ষা করে তেমনই করে বসে থাকতাম। সেই প্রতীক্ষার তীব্রতা যে কী এখন বলে তোমাদের বোঝাতে পারবো তা মনে হচ্ছে না। সেই সমস্ত দুপুর চিলেকোঠায় শুয়ে আর এক বাড়ির ছাতে পদশব্দ শোনবার জন্য কান পেতে থাকা, আর নেপাল ধোপার বেলগাছ থেকে বেল পড়লে তার শব্দে লাফিয়ে ওঠা, তাও একদিন দুদিন নয়, পুরোপুরি 5 মাস ধরে। সেই সব কথা ঠিক নিজে অনুভব না করলে বক্তৃতা করে বোঝানো যাবে না। এই সময় শশধর একটি সুদীর্ঘ নিঃশ্বাস ফেলিল। তাহাদের পাশের বাড়ির ভাড়াটের পরিবারস্থ কাহারও কল্যাণে সে বারতিনেক বিয়ে ফেল করিয়াছিল শুনিয়াছিলাম। বুঝিলাম শশধর কাহিল হইয়া পড়িয়াছে। ভবকান্তদা তাহার প্রথম প্রেমের অনুভূতি এরকম রস ঘন করিয়া পরিবেশন করিতে থাকিলে বেচারিকে লইয়া বিপদে পড়িতে পারি ভাবিয়া কহিলাম, মিলনের আর কত বাকি ভবকান্তদা? ভবকান্তদা কিন্তু চুরুটে একটি প্রবল টান দিয়া তাহার মুখাগ্নি উদ্দীপিত করিয়া কহিলেন, হচ্ছে। শোনো, শুধু মৌখিক প্রেম নিবেদন এবং গ্রহণ করে আমি খুশি হতে পারিনি। ভালো খাবার, ফলমূল, মিষ্টি একা খাইনি কোনো দিন। আমার ভাগের 12 আনা রুমালে বেঁধে যথাস্থানে ফেলে দিয়েছি। নলিনীর দাদা বাড়ি ভাড়ার টাকা দিয়েছেন। নিতান্ত অনিচ্ছা সত্ত্বে তিনি পাছে সন্দেহ করেন এই ভয়ে নিয়েছি। কিন্তু সন্ধ্যাকালের ন্যাকড়ায় জড়িয়ে নলিনীদের ছাতে ফেলে দিয়ে বলেছি, তোমার দাদা ভাড়ার টাকা দিয়েছেন, নাও জমিও তুমি। নলিনী একটু থমকে দাঁড়িয়ে কি ভেবেছে আর কুড়িয়ে নিয়েছে। এমনি করে মাস চারেক কাটবার পর শেষে একদিন, না থাক। কানাই ও শশধর হাহা করিয়া উঠিল। আমিও কহিলাম, বাকিটা চুকিয়ে দিন একেবারে ভবকান্তদা। ভবকান্তদা অত্যন্ত করুণ স্বরে কহিলেন, বেশ। হঠাৎ একদিন ভোরে দরজায় হিন্দি ভাষায় চিৎকার শুনে দেখি গলিময় লাল পাগড়ি, নলিনীদের বাড়ির ঠিক সামনে 8 ডজন সার্জেন্ট। নিচে নেমে এলাম। নলিনীদের বাড়ির দরজায় তালা বন্ধ। ইন্সপেক্টর বললেন, এটা আপনার বাড়ি? বললাম, হ্যাঁ, কেন? সার্চ করব। ব্যাপার কিছু বুঝতে পারলাম না, আর তখন বছর 19 বয়স। পুলিশ দেখে ভয় একটু ছিলই। বললাম, করুন। এদিকে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম নলিনী যেন বাড়িতে না থাকে। তালা ভেঙে ইন্সপেক্টর ঢুকলেন। বাড়ি খালি, কেউ নেই, শুধু কলতলায় 1 গন্ডা ভাঙা হাঁড়ি পড়ে আছে। ইন্সপেক্টর মুখ ফিরিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, এরা গেল কোথায়? মুখ শুকিয়ে গেল। বললাম, কারা? নীরদ খাস্তগীর আর বিনোদ চৌধুরী। আশ্চর্য হয়ে বললাম, তাদের তো চিনি নে। ইন্সপেক্টর তীব্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন,
বাড়ি আপনার? বললাম, আমাদের ভাড়াটের নাম ছিল মণিমোহন চৌধুরী। কজন লোক ছিল এ বাড়িতে? অনায়াসে মিথ্যে কথা বলে দিলাম। একজন ভদ্রলোক মাত্র। তারপর গোয়েন্দা আপিসে যেতে হলো। আমাকে কিন্তু অনেক জেরা করেও সাহেব নলিনীর কথা আমার মুখ থেকে বের করতে পারলেন না। কানাই কহিল, সেই নিরোধ খাস্তগীর তাহলে? শশধর তাহাকে ধমক দিয়া কহিল, চুপ, আপনি বলুন ভবকান্তদা। ভবকান্তদা কহিতে আরম্ভ করিলেন, সমস্ত দিন যে সেদিন কি যন্ত্রণা ভোগ করলাম তা বলবার নয়। কোথায় গেল নলিনী ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি, হঠাৎ দেখি সন্ধে হয়ে এসেছে। চোখ মেলেই দেখি আমার চায়ের টেবিলের ওপর একখানা মোটা খামের চিঠি। খুললাম, নলিনীর চিঠি। চিঠিখানা না পড়েই বুকে চেপে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আপন মনেই বললাম, বাঁচালে ভগবান। তারপর বাতি জেলে চিঠি পড়তে আরম্ভ করে দিলাম। বড় চৌকো কাগজের 5 পৃষ্ঠা। প্রথম 4 পৃষ্ঠা পড়তে পড়তে প্রায় 5-7 বার আমাকে চোখের জল মুছতে হলো। নলিনী তার প্রতি আমার স্নেহের যে পরিচয় পেয়েছে তারই একটি বর্ণনা দিয়ে 12-10 আমাকে ধন্যবাদ জানিয়েছে। চিঠিখানাকে 2-1 বার থাকবে, কিন্তু শেষ পৃষ্ঠায় চোখ পড়তেই চমকে উঠলাম। এ কি কখনো সম্ভব হতে পারে? নলিনী! ভাবতে আর পারলাম না, মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। কানাই এবং শশধর সমস্বরে চিৎকার করে উঠল, কি হলো শেষ পৃষ্ঠায়? ভবকান্তদা কহিলেন, মুখে বলতে পারবো না, জীবনে কাজে লাগবে বলে চিঠির সে পাতাটা আমি রেখেছি, তোমরা পড়ে নাও। বলিয়া ভবকান্তদা টেবিলের টানা দেরাজ খুলিয়া ফ্রেমে বাঁধানো একখানি কাগজ বাহির করিয়া দিলেন। শশধর পড়িতে লাগিল, কিন্তু একটা কথা আপনাকে না বলে পাচ্ছি নে। আপনার অগাধ স্নেহ দয়ার চোখেই পরিচয় পেয়েছি, কাজেই আপনাকে একটু সতর্ক করা দরকার। আপনার বুদ্ধিটা বড় সরল, লোক চিনতে আপনি পারেন না। আমি আলিপুরের ডাকাতির ফেরারি আসামি, পিছনে অনবরত ফেউ ঘুরছে, নইলে নিজ মুখেই সব বলতাম। আমি পুরুষ মানুষ, যে ছেলেটাকে বই হাতে আসতে দেখেছেন সে আমার যমজ ভাই নয়, সে আমি। পুলিশের চোখ এড়াবার জন্য মেয়ে সেজে আমাকে বাড়িতে থাকতে হতো। সকালে ফিরিঙ্গির ছেলে সেজে কনভেন্টের স্কুলের দিকে যেতাম, কাজেই দুপুরে কোনোদিন আমাকে দেখতে পাননি। আর কিছু ভাববার নেই, যদি বেঁচে থাকি কখনো দেখা হবে। তবে একটা কথা, সত্যি কথাই বলছি, আপনার যে মূর্তি আমি দেখেছি তাতে মেয়ে হয়ে জন্মাতেও আমার আপত্তি ছিল না। শশধর চিঠি পড়িয়াই আর একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, ট্র্যাজেডি। কানাই মুচকি হাসিয়া কহিল, বেশ মজার কথা তো। আমি জিজ্ঞাসা করিলাম, কি করলেন তারপর? ভবকান্তদা কহিলেন, যা করা উচিত, অর্থাৎ যা না করলে চলতো না তাই, বিবাহ, নলিনীকে ভোলবার জন্য। বাগবাজারের মুখুজ্জেদের বাড়ির বিধুমুখী শরণ নিলাম। সে বেচারি বছরখানেক পর নিমতলার ঘাটে, আর সে তো জানোই। তারপর বিধুমুখীকে ভুলবার জন্য ভবানীপুরের মালতীকে। কহিলাম, কিন্তু যাই বলেন ভবকান্তদা, মালতী বৌদির মরবার পর আপনারা 3 নম্বর করা উচিত হয়নি। ভবকান্তদা কহিলেন, উপায় ছিল না ভাই, বলেছি তো প্রেম একটা নেশা এবং বিবাহ একটা মুদ্রা দোষ। একবার অভ্যাস হয়ে গেলে আর ছাড়াবার কোনো উপায় নেই। উপায় নেই বলিয়াই পিছনের খোলা দরজার দিকে চাহিয়া ভবকান্তদা তারস্বরে হাঁকিলেন, গিন্নি, পেয়ালা 4 চা। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে
আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।